ক্রাইম পেট্রোল সতর্ক, পাওয়ার্ড বাই নিউট্রিগে, কো-পাওয়ার্ড বাই মাচো। হরজিত রাজাওয়াত পুলিশের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। প্রত্যুত্তরে পুলিশ তাকেই তুলে নেয় একটা মার্ডার কেসের জিজ্ঞাসাবাদের অছিলায়। হরজিতের পরিবারকে যথেষ্ট নিগ্রহ করার পর এটা বলা হয় যে হরজিত পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে। তার কিছুক্ষণ পর এটা বলা হয় যে তার মৃত্যু হয়েছে। আসলে হরজিত রাজাওয়াতের সঙ্গে কি ঘটেছিল দেখুন এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। আমি মেরে ফেলেছি ওই পঞ্চায়েত প্রধানকে। এবার কাঁদো, যত কাঁদতে পারো। বিষয়টা এন্ড হয়ে গেছে। আমি মানি না এটা। আপনি মিথ্যা বলছেন। আমি ওর সাথে দেখা করতে চাই। ঠিক আছে, দেখা করিয়ে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। আমি তোমাকেও মেরে দেব। ওর লাশের জায়গায় তোমার লাশ। রাজি তো? আপনারা মহিলারা কি বলবেন? হরজিতের লাশ নিয়ে যান আর এর লাশ দিয়ে যান। কি এবার চলবে তো? এদেরকে বের করে দাও। আমার ছেলে হরজিত এসে গেছে, এসে গেছে আমার ছেলে। কি হয়েছে? কি হলো? আমার ছেলে হরজিতকে নিয়ে এলি না তোরা? আমার ছেলে কোথায়? কেন তোরা আমার ছেলেকে নিয়ে এলি? কি হয়েছে? কেন? কোথায় গেল? কি হয়েছে? কেন নিয়ে এলি না? বল না আমার ছেলে কোথায়, বল বল। আমি যাব, আমি ওখানে যাব, হাত জোর করে অনুরোধ করব ওদের। ওরা এরকম করতে পারে না, আমার ছেলে এরকম করতে পারে না। আমি আমার ছেলেকে নিয়ে আসবো, আমার ছেলেকে আমি নিয়ে আসবো, আমার ছেলেকে আমি নিয়ে আসবো। আমি ওদের হাত জোর করে বলবো, আমি ওদের হাত জোর করে বলবো। শোন মা, আমরা চুপ করে বসবো না। আইনের দরজায় দরজায় আমরা যাব। ওরা হরজিতের সঙ্গে এত বড় অন্যায় করতে পারে না। ওকে মারা হয়েছে তার কারণ ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিল। অন্যায় সহ্য করা অন্যায় করার থেকেও বড় অন্যায়, এ কথা তো আপনিই বলেছিলেন পিসি। আর এটা নিয়েই তো মামা বাবুও লড়েছিলেন না মামা বাবু? হ্যাঁ মা, আর এবার আমাদের লড়াই শুরু। অন্যায় অন্যায়, তা সে যে কেউ করুক না। রাজাওয়াত পরিবারকে বলা হয়েছিল যে হরজিত মারা গেছে। তারপর আর তারা হরজিতকে দেখতে পায়নি। তারা এটাও জানতো না যে হরজিতের সঙ্গে কি ঘটেছিল আর কিভাবে ঘটেছে। তাদের কাছে কোনো উপায় ছিল না এটা জানার যে হরজিত কি সত্যিই মারা গিয়েছিল। ইন্সপেক্টর তো এটাই বলছে যে আমার ভাই হরজিত আর বেঁচে নেই, মারা গেছে।
আমরা তো বুঝতেই পারছি না যে সত্যিটা কি আর মিথ্যেটাই বা কি। প্রথমে আমাদের বলা হয় যে ও পালিয়ে গেছে, কিন্তু তার আগের রাতেই আমি ওর সাথে দেখা করি। ওর এমন অবস্থা ছিল যে ও পালাতেই পারতো না স্যার। তারপর ইন্সপেক্টর জানায় যে ওকে মেরে ফেলেছে। দেখুন, আপনার ভাই অ্যারেস্ট হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে আর অ্যারেস্ট হবে কেন? কারণ ছিল এটাই যে আমার স্বামী পুলিশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। হতে পারে দুটো আলাদা বিষয়কে আপনারা এক করছেন। এই মুহূর্তে তো একটাই বিষয় স্যার, যে আমার ভাই আছে কোথায় আর কি ঘটেছিল সেই রাতে। দেখুন, আপনার ভাই ফেরার হয়ে আছে, আর ওই তো ভালো জানবে ও কোথায় আছে। ওর সাথে কি হয়েছে সেটা ওকেই জিজ্ঞেস করে দেখুন না। আপনি আমাদের সাথে মশকরা করছেন? আপনার কাছে একজনের জীবনের কোনো দাম নেই? একে তো বিনা কারণে আমার ভাইকে আপনারা গ্রেপ্তার করেছেন, তারপর বলছেন পালিয়ে গেছে, তারপর বলছেন যাও যা করার করো, আমরা মেরে ফেলেছি। একদম চেঁচাবেন না, আমরা আমাদের কাজ করছি। আপনাদের আর কি কিছু হবে আর পুলিশকে গালাগাল দেবেন। আর আপনার ভাইয়ের বিষয়ে বলতে গেলে আপনারা ভুল জায়গায় এসে অভিযোগ করছেন। আমি এই কেসে কিছুই করতে পারবো না, আপনারা যেতে পারেন। লোকটা যদি পুলিশ কাস্টাডি থেকে পালিয়েই যায় তো পুলিশ কি করতে পারে? জানবে কি করে কোন উগ্রবাদী সংগঠনের সাথে সে যুক্ত আছে? আমার ভাই উগ্রবাদী নয় স্যার, আর না ও একজন খুনি। পুলিশ ওকে একটা মিথ্যে কেসে ফাঁসিয়েছে। আমার স্বামীর সাথে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আমার স্বামী কখনো পালাতে পারেন না। পুলিশ শুধু এই কারণেই আমার ভাইকে অ্যারেস্ট করেছিল যে ও পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিল, পুলিশের দেওয়া হুমকিকে অগ্রাহ্য করেছিল। আপনি যদি এই ব্যাপারে এতটাই নিশ্চিত হয়ে যান তাহলে তো এনকোয়ারি করার কোনো প্রয়োজনই ওঠে না। আমার পক্ষে বোধহয় কিচ্ছু করা সম্ভব নয়। আপনারা এক কাজ করুন, ডিআইজি সাহেবের সঙ্গে দেখা করুন, হয়তো উনিই কিছু করতে পারেন। আমি সমস্ত কথা আপনাদের শুনেছি। ডিআইজি সাহেব খুব ব্যস্ত, উনি কারোর সঙ্গে আগে দেখা করতে পারবেন না। দেখুন, আমরা ওনার বেশি সময় নষ্ট করব না। 5 মিনিট, শুধু 5 মিনিট দেখা করতে দিন। এর ছোট ভাই আমার মেয়ের স্বামী পুলিশের হেফাজত থেকে নিরুদ্দেশ। আপনি যেটা বলছেন ঠিকই, কিন্তু আজকাল সময়টাই খারাপ। আরে আমাদের এলাকা থেকে রোজ কত ছেলে গায়েব হয়ে যায়, সমস্ত লোক কারোর না কারো আত্মীয়। আরে আজকাল বড় বড় ক্রিমিনাল আর আতঙ্কবাদী নিজেদের বউদের পাঠিয়ে দেয় এখানে কান্নাকাটি করার জন্য। আমরা মোটেই সেরকম নই। আরে ওরাও তাই বলে। একবার, মাত্র একবার ডিআইজি স্যারের সাথে দেখা করতে দিন। আজকে তো কোনোভাবেই দেখা করা যাবে না, আর কালও ওনার কাছে সময় নেই। আপনারা পরশু আসুন, দেখা যাবে। ডিআইজি স্যারের সাথে দেখা না করে আমরা এখান থেকে কোথাও যাব না। আপনার ভাই ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করেছিল, কিন্তু তাতে তো এটা প্রমাণ হয় না যে আপনার পরিবারে কেউ ক্রিমিনাল হবে না। একজন মেয়ে, একজন স্ত্রী, একজন মায়ের কাছে ভরসার চেয়ে বেশি গ্যারান্টি আর কেউ দিতে পারে না। আমি জোরের সাথে বলছি যে হরজিৎ নির্দোষ। পুলিশ ওকে টর্চার করেছে, জানি না ও বেঁচে আছে কিনা। না তো আমাদেরকে ওর কোনো খবর দিচ্ছে, না তো লাশ। স্যার, আপনিই বলুন, যদি আপনার পরিবারে কারোর সাথে এইরকম ঘটনা ঘটতো তাহলে আপনি তখন কি করতেন? যদি আমার পরিবারে এরকম ঘটনা ঘটে তাহলে আমি কি সেটা হতে দেব? আমি ওকে ধরে নিয়ে সোজা পুলিশের হাতে তুলে দিয়ে ওকে উচিত শিক্ষা দেওয়াতাম। আমার স্বামী দেশদ্রোহী নন। তাহলে কি লাট সাহেব, ভিআইপি, যে আমাদের অফিসে এসে এরকম গন্ডগোল পাকাচ্ছেন? কি মনে হচ্ছে আপনাদের যে আমার পিএর উপর চেঁচামেচি করলে সেটা উপর পর্যন্ত পৌঁছবে? খুব ভুল করছেন আপনারা। আপনারা এখন এখান থেকে যান, আমাদের অনেক কাজ আছে। আমার ভাইকে হারিয়েছি আমি, আর আপনারা সবাই আমাদের কথা শোনার বদলে আমাদের তাড়িয়ে কেন দিচ্ছেন? এটা কি ধরনের আইন? আইনের রক্ষা কিভাবে করছেন আপনারা? আমাদের কোনো মূল্যই নেই আপনাদের কাছে। তাহলে এসব কাদের জন্য? এইসব ব্যবস্থা কাদের জন্য? সরকারের জন্য, আর আইন রক্ষার জন্য, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, খুনি গুন্ডা বদমাশদের জন্য নয়। বুঝতে পারছেন আমি কি বলছি? আপনারা চুপচাপ এখান থেকে চলে যান, তা না হলে আমি বের করে দিতে বাধ্য হব। চলো মা এখান থেকে। एक ओंकार सतनाम करता पुरख निर्भव निर्वैर अकाल मूरत अजूनी सैभं गुर प्रसाद जप आद सच जुगाद सच है भी सच नानक होसे भी सच। গগনদীপ বাবু, আমরা জানি না হরজিতের সাথে শেষ অবধি কি হয়েছে। আমরা তো ওর স্মৃতিতে পুজো পাঠও করে ফেললাম।
এমনকি মৃতদেহ না দেখে শ্রাদ্ধও করে দিলাম। অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। আমার স্বামী ভালো মানুষ ছিলেন। উনি অমানবিকতার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। ওনার অপরাধীদের শাস্তি পাওয়াই উচিত গগনদীপ বাবু। এখন পরিস্থিতিটাই এরকম, পুলিশকে আলাদা করে কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। সবাই আমাদের আবেদন অগ্রাহ্য করছে, নিচ থেকে ওপর পর্যন্ত। কিন্তু আমরা চুপ করে থাকবো না। আপনারা যেটা করার ছিল সেটা তো করেছেন, প্রত্যেক লেভেলে গিয়ে কথা বলেছেন, খালি হাতে ফিরতে হয়েছে। এখন আপনি আমাদের শেষ ভরসা। আমি সেন্ট্রাল থেকে কিছু করার চেষ্টা করাচ্ছি। গগনদীপ বাবু, আপনি একজন নেতা। আপনি জোর দিলে পুলিশ নিশ্চয়ই সত্যিটা সামনে আনবে। গগনদীপ বাবু, আপনি আমাদের লজ্জায় ফেলছেন। আপনি নিজের থেকে ফোন করেছেন যখন, এ কাজ তো আমাকে করতেই হবে। আসলে পুলিশ একটা সত্যি বড় ভুল করে ফেলেছে, আর হরজিতের পরিবার এতটাই ভেঙে পড়েছে আর এত দুঃখ পেয়েছে কি বলবো। আমি আপনার কথা সম্পূর্ণ বিশ্বাস করছি। আমি এখনই এফআইআর করার নির্দেশ দিচ্ছি আর তাড়াতাড়ি তদন্ত করতে বলছি। কি হলো দাদা? যেই পুলিশরা আমার ভাইকে খুন করেছে তারা কি কখনো সেই খুনের তদন্ত করবে? কখনো না। গগনদীপ বাবু দিল্লিতে কথা বলে এফআইআর করতে বলেছিলেন। আজ পুরো 7 দিন হয়ে গেল, কিন্তু ওই ইন্সপেক্টর কুলদীপ বাজে কথা বলা ছাড়া কিছু করছেই না। গগনদীপ বাবু আমাদের বলেছিলেন যে এফআইআর লেখার অর্ডার দেওয়া হয়েছে। আমি তো কোনো অর্ডার পাইনি। আর হ্যাঁ, ওই গগনদীপ বাবুর নাম করে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করবেন না। আমাকে ছুঁতেও পারবে না ও। ছুলেও কি আর আপনি বুঝতে পারবেন? যা মোটা চামড়া আপনার। ঠিক বলেছেন আপনি, খুব মোটা চামড়া আমার। আর এই জন্যই তো আপনার স্বামীর মৃত্যুতে বিন্দুমাত্র দুঃখ নেই আমার। আরে ও একজন আতঙ্কবাদী ছিল, পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে, মরে গেছে। আর এই কেন হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, এসব জানলে পরেও তো আর ফিরে আসছে না কি, তাই তো? আর এই জন্য এফআইআর করা যাবে না। যাও, যা খুশি করতে পারো। এফআইআর তো আমরা করেই ছাড়বো, এবার যা হয় হোক। পুরো গ্রাম জানে যে আমার স্বামী নিরাপরাধ ছিলেন। উনি শুধু পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। ওনার সাথে পাশের গ্রামের একজন প্রধানও অ্যারেস্ট হয়েছিলেন, রাজবীর তোমর। আমরা ওনার ব্যাপারে কিচ্ছু জানি না, ওনাকে এখনো ছাড়া হয়নি। আপনি আপনার ভাইয়ের সাথে দেখা করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম, মাত্র 2 মিনিটের জন্য। আমাকে ওর সাথে ভালো করে কথাও বলতে দেওয়া হয়নি। আসলে তখন আমার ভাই কথা বলার অবস্থাতেই ছিল না, খুব মারধর করা হয়েছিল। আমি ওকে কিছু জিজ্ঞাসা করার আগে, কিছু জানতে চাওয়ার আগেই আমাকে ওখান থেকে বের করে দেওয়া হয়। এটাও তো হতে পারে যে হরজিৎ এখনো জেলে বন্ধ হয়ে আছে। যেন আপনার কথা সত্যি হয়, কিন্তু পুলিশ বলছে যে ওকে মেরে ফেলা হয়েছে। হরজিতের কি কোনো ছবি আমরা পেতে পারি? হ্যাঁ, এই দেখো, এবার এই মানবাধিকার এসে চেঁচামেচি শুরু করবে। এই হরজিতের বউ যেসব সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে তারা সব পেয়ে বসেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, কেন এসব লোক ভগবান হওয়ার চেষ্টা করে। আরে ভাই, খাও দাও, আরাম করো, শান্তিতে থাকো, না সব কাজের মধ্যে নাক গলাতে হবে। দেখো, এদের নাক কিন্তু আমাদের ঘাড় পর্যন্তও আসতে পারে, আর তখন কিন্তু সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। খুব তাড়াতাড়ি ভেবে নাও কি করতে হবে, কি করে করবে, কাকে দিয়ে করাবে। আবার এই শেরগিলকে যেন পাঠিও না, মঞ্জিতের কেসটা নিয়ে এমনিতেই ও ফেঁসে রয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে সুরেন্দরকে পাঠিয়ে দাও হরজিতের বাড়িতে, বলো ওকে ভালো করে বুঝিয়ে দিতে। হ্যাঁ স্যার, আপনি একদম ভয় পাবেন না, এই কেসটা আর একদম এগোবে না। ঠিক আছে স্যার। ইন্সপেক্টর, আপনি কি বলতে পারেন যে আপনার কাছে কি প্রমাণ বা সূত্র আছে যা দিয়ে প্রমাণ হয় যে হরজিৎ রাজাবতের সম্পর্ক আতঙ্কবাদীদের সাথে ছিল? এই দেখুন, ওই আমাদের এই জায়গায় নিয়ে গিয়েছিল, ও নিজেই বার করেছে এই অস্ত্রগুলো, ও নিজেই আমাদের বলেছে এই অস্ত্রগুলো আতঙ্কবাদীদের জন্য লুকিয়ে রেখেছিল।
আর কোথায় কোথায় অস্ত্র লুকানো আছে হরজিত? বল বল। একদম যেন পালাতে না পারে। আরে ধরো ওকে। আমরা অনেকক্ষণ পিছু নিয়েছিলাম কিন্তু ও পালিয়ে গেল। ওর কবুলনামা আমাদের কাছে আছে, যেখানে ও অস্ত্র লুকানোর কথা স্বীকার করেছে। ওই কবুলনামাটা আমাদের দেখান। কেন? কবুলনামা আমরা কাউকে দেখাই না, গোপন রাখি। দেখুন, যে সমস্ত জানকারি আপনারা চাইছিলেন আমরা দিয়ে দিয়েছি। দেখুন, আমরা হরজিতের ভাইয়ের সাথে দেখা করেছিলাম। উনি বললেন যখন উনি ওনার ভাইয়ের সাথে দেখা করেছিলেন তখন ও দাঁড়াতে পারছে না। তাহলে পালালো কিভাবে? আমানজিতের কথা আপনি সত্যি ভাবছেন আর আমার কথাটা মিথ্যে? হতে পারে আমানজিৎ মিথ্যা বলছে, আর এটাও হতে পারে হরজিৎ আমানজিৎকে মিথ্যে বলেছে, অ্যাক্টিং করেছিল যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু আপনারা এতজন লোক আর ও একলা নিরস্ত্র মানুষ, তবুও আপনারা ওকে ধরতে পারলেন না। ওর পিছু ধাওয়া কেন করলেন না আপনারা? সুরিন্দর, একটা কাজ করো তো, এর পরের বারে কেউ সঙ্গে রাখো। উনিও দেখুন কিভাবে আমরা পিছু নিই আর কিভাবে একজন পালিয়ে যায়। ব্যাপারটা কি জানেন, আমরা মানুষ, কোনো মিলখা সিং নই। তার মানে হরজিত তখন থেকে নিরুদ্দেশ। আরে পলাতক আছে তো আছে, কিন্তু বেশি দিন থাকতে পারবে না। প্রতিটি অপরাধীর শেষ গন্তব্য হলো জেল। তাহলে আপনারা ওর পরিবারের লোকেদের কেন বলেছেন যে ও মারা গেছে? হ্যাঁ, আরে এটা আবার কিরকম প্রশ্ন? এটা আমি কবে বললাম? দেখুন, যে সমস্ত পুলিশ আতঙ্কবাদীর বিরুদ্ধে লড়ছে তাদেরকে বিশ্বাস করুন, আর না হলে ওইসব ক্রিমিনালদের ফ্যামিলিকে। রাজবীর তোমার কোথায় ইন্সপেক্টর? উনিও তো হরজিতের সাথে অ্যারেস্ট হয়েছিলেন। হ্যাঁ, ও 1-2 দিনের মধ্যে মুক্তি পেয়ে যাবে। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি আমরা। হ্যাঁ বলুন। চুপচাপ সবকিছু ভুলে যাও আর নিজের কাজ করা শুরু করো। সে আমরা বুঝে নেবো আমাদের কি করতে হবে, কিন্তু আপনারা এত ভয় পাচ্ছেন কেন? যদি ভয় পেতাম তাহলে এতগুলোকে মারতাম না। তোর স্বামীকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু ও শুনলো না, ফল ভুগতে হলো। কাল তোমার পালাও হতে পারে। কেন বেকার বেকার বাচ্চাদের অনাথ বানাতে চাইছো? যদি তোমার আগে বাচ্চারা গায়েব হয়ে যায় তো বাঁচতে পারবে? আমরা ওদের সাথে লড়াই করে পেরে উঠবো না। ওদের হাতে সরকারি পাওয়ার রয়েছে। এই পাওয়ার যেমনই হোক না কেন, কারোর জীবন নেওয়ার পাওয়ার তো হতে পারে না। আর আপনার ভরসাতেই আমরা এই কেসটা লড়তে পারি রাজবীর বাবু। আমার স্বামী আপনার সাথে গ্রেপ্তার হয়েছিলেন, ওনাকে মেরে ফেলা হয়েছে আর আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাকে ওরা রীতিমতো শাসিয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আবার আমাকে জেলে ভরবে, আর যদি প্রয়োজন হয় তাহলে প্রাণেই মেরে ফেলবে। দেখুন দাদা, একমাত্র আপনিই আমাদের সাহায্য করতে পারেন। তুমি কি এটাই চাও যে আমার পরিণতি ওর মতোই হোক? দিদি, আপনার দাদাকে সবাই শ্রদ্ধা করে, তা বলে আপনার চোখের জল আর কষ্টের কোনো প্রভাব কি ওদের উপর পড়েছে? কিন্তু আমরা তো লড়াইটা ছাড়তে পারি না। কিন্তু এই লড়াই করতে গিয়ে আমি নিজের জীবন দিতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। আমরা জুডিশিয়াল এনকোয়ারির পিটিশন ফাইল করতে পারি। পুলিশের লোকেরা তো আর আমাদের কথা শুনছে না। এখন যদি কোর্টই একমাত্র রাস্তা হয় তো তবে তাই হোক। একটা সমস্যা আছে। কি? কোর্ট কোর্ট কোর্টও আমাদের আবেদন শুনবে না? না না, সে ব্যাপার নয়। আমার মনে হয় যে সোজা সুপ্রিম কোর্টেতে অ্যাপিল করা উচিত। এরকম কেন? এখানকার পুলিশের স্পেশাল পাওয়ার সেন্ট্রাল থেকে এসেছে, তাহলে এই ব্যাপারে অর্ডারটাও সুপ্রিম কোর্ট থেকে এলেই ভালো। এই কনস্পিরেসিতে যুক্ত অফিসাররা হলেন কুলবীর সাংরা, সুরিন্দর সাহেগাল, অফিসার বীরা শেরগিল ও সুখবিন্দর শাহী। আসলে হরজিতের পরিবার এটা জানতোই না যে তাদের সঙ্গে কি হয়েছে। প্রথমে পুলিশ ওদেরকে বলে যে হরজিত পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে গেছে, তারপর বলল ও এনকাউন্টারে মারা গেছে, আর এখন মিডিয়াকে পুলিশ এটা বলছে যে হরজিত কাস্টাডি থেকে পালিয়ে গেছে আর কখনো ধরাই পড়েনি। স্যার, এটা মানবাধিকার লঙ্ঘনের কেস, যাতে পুলিশও ইনভলভড। আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট যে এই কোর্ট একটা ইম্পার্শিয়াল এনকোয়ারির অর্ডার পাস করে, কারণ লোকাল পুলিশের ইনভেস্টিগেশন পুলিশেরই পক্ষ নেবে। হরজিতের পরিবার কোর্ট অর্ডারের জন্য অপেক্ষা করছিল। এই অপেক্ষা দীর্ঘতর হয়।
দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, আর মাস থেকে বছর। শেষ পর্যন্ত সুজিত আহুজার মার্ডার কেস যে কারণে হরজিতকে গ্রেফতার করা হয়েছিল সেটা এতগুলো বছর পর বন্ধ হলো। অবশেষে তার খুনি ধরা পড়ল। ভগবানের দোহাই আমায় ছেড়ে দাও। ঋণ যখন খরচের খাতায় চলে যায় না, তখন সেই লোকও খরচ হয়ে যায়, একদম খরচ। স্যার, আমার সুজিতের সাথে টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল। কিছুদিন আগে আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম, যেটা যেটা আমি বারবার চাওয়া সত্ত্বেও ও ফেরত দেয়নি। আর তারপর আমি যখন জানতে পারি যে ও আমাকে ধোকা দিচ্ছে, তখন স্যার আমার মাথা গরম হয়ে গিয়েছিল। এই কোর্ট লোকাল পুলিশ স্টেশনকে আদেশ দিচ্ছে যে হরজিতের হারিয়ে যাওয়া কেসে তাড়াতাড়ি যেন এফআইআর নেয় এবং তদন্ত শুরু করে। ধর্মাবতার আমাদের এটাই আর্জি যে ওইসব অফিসারদের সাসপেন্ড করা হোক, তবেই এই কেসের তদন্ত নিরপেক্ষভাবে হতে পারবে। কিন্তু এই ইনভেস্টিগেশনের অর্ডার কোর্ট থেকে এসেছে। আমি মানছি ধর্মাবতার, কিন্তু এই কেসে যদি এমন কোনো অফিসার আছে যার পুরনো রেকর্ড পরিষ্কার, তবেই কিছু ঠিক হতে পারে। না হলে আমরা ওদের কাছে কি আশা করব, যারা ওকে এত কষ্ট দিয়েছিল, আমাদের সবার জীবন নরক করে তুলেছে। কি ভেবেছেন আপনি? এইভাবে বারবার এলে আপনার রিপোর্ট তৈরি হয়ে যাবে? আমি সেটা বলছি না। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, 7 মাস হয়ে গেল, আপনারা তো কোনো তদন্তই শুরু করেননি এখনো। আপনি যদি কাউকেই ভরসা না করতে পারেন, তাহলে আমি কি করতে পারি? কথাটা ভরসা নয় স্যার, কিন্তু আমাদের তো কিছু বলবেন। আর আপনি কি জানতে চাইছেন? এফআইআর করা হয়েছে, তদন্ত চলছে, কিছুটা সময় তো লাগবেই। দেখুন, রিসেন্ট কেস তো নয়, এতগুলো বছর চলে গেছে, আর আপনি কথাটা বুঝতে চাইছেন না। শুধু শুধু বিরক্ত করছেন, এতে আমার আপনার দুজনেরই মূল্যবান সময় নষ্ট হচ্ছে, বুঝতে পারছেন তো? সীমা দেবী, সতবন দেবী, আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের কাছে আমি কিছু লুকোচ্ছি? না দাদা, সে কথা নয়। আপনিই দেখুন না, এই নতুন অফিসারও তো কোনো তদন্ত করছে না, সেও তো এখনো অবধি কোনো রিপোর্ট ফাইল করেনি। এই কথাটা আমরা বারবার কোর্টকে জানিয়েছি, এবার আপনারাই বলুন যে আমি কি করব। ওনারা বলেছিলেন যে হরজিত অস্ত্র রাখার কথা স্বীকার করেছে, আর না তো ওরা কবুলনামা দেখাচ্ছে, না তো উদ্ধার করা অস্ত্র। এক না একদিন ওদেরকে তো সত্যিটা জানাতেই হবে। শুধু আমাদের ধৈর্য হারিয়ে ফেললে চলবে না। একটা সময়ের পর তো ওরা হাঁপিয়ে পড়বে, নতি স্বীকার করবে। একটুও চিন্তা করবেন না আপনারা। স্যার, আমার এই সাসপেনশন আর কতদিন চলবে? আরে এসব নিয়ে চিন্তা করো না, চিন্তা করো না। আরে ভাগ্য ভালো যে আমরা সাসপেন্ড হয়েছি, ডিসমিস নয়। আরে এই কেসটা বেশি দূর এগোবে না, কিছুদিন পর আমরা আবার ডিউটিতে বহাল হয়ে যাব আগের মতোই। আর কতদিন আপনি এই মিথ্যে প্রবোধ দেবেন স্যার? আর কতবার এই কোর্টে অপমানিত হব? আমার মাথাটাই খারাপ হয়ে গেছে স্যার। কুলবির এরকম আরো 4টে কেস চলছে আমার ওপরে, আর তার ওপর তো এই মানব অধিকারের লোকেরা হাত ধুয়ে আমার পিছনে পড়ে রয়েছে। প্রায় প্রত্যেক দিনই তো আমি কোর্টে গিয়ে বসে থাকি, হ্যাঁ, কিন্তু কখনো আমি টেনশন নিই না। আপনি ভিন্ন মানুষ শেরগিল সাহেব, আমি অন্য মাটিতে তৈরি। মাথা ফেটে যাচ্ছে আমার। যত কিছু খারাপ সালা আমার ভাগ্যে।
ঠিক আছে, তদন্তে আপনার যত সময় লাগে আপনি নিন, কিন্তু আমাকে একটা এফআইআর এর কপি দেবেন, যেটা আপনি হরজিত রাজাওয়াতের নিরুদ্দেশের ব্যাপারে করেছিলেন। আর আজকাল যে কবুলনামার ব্যাপারে বারবার কথা উঠছে, আমার ওটারও একটা কপি চাই। কিভাবে আমি আপনাদের এইসব কাগজপত্র দেব? এখনো তো তদন্ত চলছে। দেখুন, তদন্ত তো চলতেই থাকবে, কিন্তু আপনি যদি আমাকে পেপারস না দেন তাহলে আমায় সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করতে হবে। বলুন, আমি কি সুপ্রিম কোর্টে পিটিশন দেব? এই এফআইআরে তো লেখা আছে হরজিতকে 17 তারিখ গ্রেফতার করা হয়, কিন্তু আপনি তো 14 বলছেন। 17 তারিখটা ভুল, ওকে 14 তারিখে নিয়ে যায়। ওই দিনটা আমি কি করে ভুলবো? শেষবার ওকে দেখেছিলাম। এর মানে তারিখ বদলে দেওয়া হয়েছে, জেনে শুনে 14কে 17 লেখা হয়েছে। আপনি বলছিলেন যে ওনার সাথে আর কাকে একটা গ্রেফতার করা হয়েছিল, কোন এক রাজবীর তোমার? আগে হ্যাঁ, কিন্তু উনি কোর্টে সাক্ষী দিতে অস্বীকার করেছেন। তখন ব্যাপারটা অন্যরকম ছিল, পরিস্থিতিও আলাদা ছিল। আমাদের দ্বিতীয়বার চেষ্টা করতে হবে। উকিলবাবু, এই বেআইনি অস্ত্রের কবুলনামাতেও ভুল আছে। এই 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 টিপসইটাও তো ভুল। আমার ভাই তো শিক্ষিত ছিল, ও টিপসই কেন করবে? ওর তো সই থাকার কথা এখানে। দেখুন দাদা, কোর্টে আমাদের কেস এখন খুব মজবুত হয়ে গেছে। শুধু আপনি যদি সাহায্য করেন তাহলে শুধু আমার স্বামীই নয় দাদা, আরও অনেক নিরাপরাধ মানুষ ন্যায় পাবে। ঈশ্বরের দোহাই দাদা, হাত জোড় করছি আপনার কাছে। আজ্ঞা হ্যাঁ স্যার, আমি আর হরজিত একসঙ্গেই গ্রেপ্তার হয়েছিলাম। আমাদের যখন ধরে আমরা আমাদের বাড়ির বাইরে বসেছিলাম। হ্যাঁ চলো ভাই, গাড়ি স্টার্ট দাও। আর হুজুর, ওটা 14 তারিখ ছিল, 17 তারিখ নয়। স্যার, আমি কোর্টের সামনে হরজিত রাজাওয়াতের কিছু একাডেমিক সার্টিফিকেট পেশ করছি। ও গ্র্যাজুয়েট ছিল, একটা অয়েল মিলে ম্যানেজারের কাজ করত, আর ও ইংরেজি, হিন্দি আর গুরমুখী 3টে ভাষাতেই স্বাক্ষর করতে পারত। এই ডকুমেন্টে ওর স্বাক্ষরের স্যাম্পল রয়েছে। আর তাই আমি এটা বুঝতে পারছি না, ওই হাতিয়ার বাজেয়াপ্ত করার কবুলনামায় ওর স্বাক্ষরের পরিবর্তে এই টিপসইটা এলো কি করে। এই ঘটনা এটাই প্রমাণ করে যে এই সব ডকুমেন্ট পুরোপুরিভাবে জাল ডকুমেন্ট। তাই আমি এই কোর্টের কাছে অ্যাপিল করছি যে এই 4 অপরাধী পুলিশ অফিসার কুলবীর সাংরা, সুরেন্দ্র সেহগাল, সুখবিন্দর সাহি আর বীরা সেহগালের ওপর কাস্টোডিয়াল ডেথ আর আনলফুল অ্যারেস্টের 4 জানা হোক, আর এই কেসের ট্রায়াল শুরু হোক। এই আদালত এই আদেশ দিচ্ছে যে সেশন কোর্টে হরজিত রাজাওয়াত নিরুদ্দেশ হওয়ার কেসের ট্রায়াল যেন শুরু করে। থ্যাংক ইউ মাই লর্ড।
আমি এই ট্রায়ালকে পোস্টপোন করবার আবেদন জানাচ্ছি, কেননা আমি হাইকোর্টে আবেদন জানিয়েছি যে আমার ক্লায়েন্টকে এইভাবে প্রসিকিউশন করা যাবে না, কারণ ওই সময় স্পেশাল পুলিশ অ্যাক্ট চালু ছিল আর আমার ক্লায়েন্ট স্টেট পুলিশের অফিসার ওই সময় স্পেশাল ডিউটিতে বহাল ছিল। ওনাদের ওপর মামলা করতে হলে তার অর্ডার সেন্টার থেকেই আসতে হবে। স্যার 9 বছর সময়টা খুব একটা কম নয়। গত 9 বছর ধরে এই পরিবার শুধু একটা আশা নিয়েই বসে আছে, এটা জানার চেষ্টা করছে যে এই 4 পুলিশ অফিসার হরজিতের হত্যা কিভাবে করেছে। আই অবজেক্ট ইওর অনার। স্যার, স্টেট গভর্নমেন্ট এই 4 জন অফিসারের উপর স্টেপ নেওয়ার কথা বলে দিয়েছে। এটার কোনো মানে রাখে না স্যার, কারণ এই অফিসারেরা সেই সময় স্পেশাল পাওয়ারে বহাল ছিল আর সেই জন্য এদের ওপর কোনো মামলা করতে হলে তার অর্ডার সেন্টার থেকেই আসতে হবে। স্যার, গত 9 বছর ধরে এই 4 জন এই কেসের ব্যাপারে একটা কাজই করেছে, আর সেটা হলো টালবাহানা করা, ব্যাস। কথাটা তুমি ঠিকই বলছো মা। আমি আর রাজবীর আছি তো, সবসময় ওর পাশেই থাকবো। ইন্দ্র, আরমান, দেখো বাবা, আমি জানি যে আমার এই লড়াইয়ে তোমরা দুজন সব সময় আমার পাশে থাকবে, কিন্তু বাবা আমি চাই না যে এই কোর্ট কাছারির প্রভাবে তোমাদের জীবনে না কোনো ক্ষতি হয়ে যাক। তোমাদের দুজনের পড়াশোনাও তো আছে। তোমাদের ঠাকুমা তোমাদের খুব ভালো খেয়াল রাখবেন। বাবা, আমি জানি না যে এই লড়াই কতদিন চলবে, কিন্তু এটা অবশ্যই জানি যে জিত আমাদেরই হবে, সত্যের হবে। সত্যই স্থায়ী হয়, সত্যেরই জয় হয়। ভালো ও মন্দের মাঝের লড়াইয়ের গল্পের বার্তা এমনটাই হয়। কিন্তু আরো একটা সত্য আছে, আর তা হলো যে সত্যের জন্য সংগ্রামে একজন সৎ মানুষের জীবন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আর এসব এই কারণেই হয়ে থাকে কেননা কোথাও না কোথাও এমন কিছু মুষ্টিমেয় মানুষ থাকে যারা রক্ষা ও সহায়তা করার বদলে নিজেরাই সত্যকে পায়ের নিচে পিষে ফেলে। কিন্তু তবুও সত্যের সেনানী এগিয়ে চলে, পড়ে যায়, উঠে দাঁড়ায়, চোট লাগে, মৃত্যু আসে, কিন্তু তবুও ঘুরে দাঁড়ায়। স্যার, 24টা বছর কেটে গেছে। হরজিতকে লোকাল পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত বাড়ি ফেরেনি। 24 বছর কেটে গেছে হরজিতের স্ত্রী সতবন্ত, যে নিজের স্বামীর মুখ পর্যন্ত দেখেনি। আর এর মাঝে একটা ট্রায়ালও হয়ে গেছে। আমরা কোর্টের সামনে বেশ কিছু প্রমাণও দাখিল করেছি।
সবচেয়ে বড় কথা, ওই 4 জন অপরাধীর মধ্যে আজ মাত্র 2 জন জীবিত, সুরেন্দ্র সেহগাল, সুখবিন্দর সাহি। আমি কোর্টকে এটাও জানাতে চাই যে সুরেন্দ্র সেহগাল কোনো মানবাধিকার লঙ্ঘন আইনেও শাস্তি ভোগ করছে। জজ সাহেব, এদের মুখের দিকে একবার তাকান। গত 24 বছর ধরে ওরা একটাই আশা নিয়ে বসে আছেন, আর সেটা বিচারের। আমি এই আদালতে আজ এই অ্যাপিল করছি যে এই কেসে আর যেন দেরি না করা হয়, বিচার শোনানো হয়। দ্যাটস অল মাই লর্ড। পরবর্তী শুনানিতে এই কেসের রায় শোনানো হবে। থ্যাংক ইউ মাই লর্ড। এই আদালত সুরেন্দ্র সাইগাল আর সুখবিন্দর শাহীকে হরজিত রাজাওয়াতের কেসে দোষী সাব্যস্ত করছে, আর অপরাধী সুরেন্দ্র সাইগাল আর সুখবিন্দর শাহীকে 5 বছরের কারাদণ্ড দিচ্ছে। কোর্ট আর্থিক ক্ষতিপূরণেরও অর্ডার দিয়েছে। উকিল বাবু, মাত্র 5 বছরের জেল? আমার ছোট ভাইকে খুন করেছে ওরা। 24 বছর ধরে এর বিচার চেয়েছি, আর হত্যাকারীদের মাত্র 5 বছরের সাজা। এটাই কি ন্যায় বিচার? এ তো সবে শুরু হলো। আমরা আবারও অ্যাপিল করব যে দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। পিসি, সিদ্ধান্ত আমাদের পক্ষে গেছে। আমরা কেস জিতে গেছি পিসি। ইন্দ্র আর আরমান কেমন আছে? আছে কাছে? একবার কথা বলেন না। ইন্দ্র বাবা, তোমরা কেমন আছো বাবা? পড়াশোনা চলছে ভালোভাবে? আরমান আছে ওখানে? আমাদের দেশের সব আদালতেই এমন অগুন্তি কেস রয়েছে যেখানে কোনো ক্ষমতাবান মানুষ কোনো নির্যাতিত কোনো সাধারণ মানুষকে নিগ্রহ করেছে, আর তাদের সুবিচার পেতে পেতে গোটা জীবন কেটে গেছে। একদিকে কিছু ঘটনা দেখে স্বস্তি পাওয়া যায় যে কেউ চাইলে যতই ক্ষমতাবান হোক না কেন সে আইনের হাত থেকে নিষ্কৃতি পায় না। আবার অন্যদিকে এটা ভেবে বুক কেঁপে ওঠে যে আজও আমাদের দেশে ক্ষমতার ঠিকাদাররা রয়েছে যারা একজন সাধারণ মানুষকে, একজন নিঃসহায় মানুষকে সারা জীবন ধরে কোর্ট আর পুলিশ স্টেশনে দৌড়ে মরতে বাধ্য করছে। প্রায়শই মানুষ ক্লান্ত হয়ে পড়ে, হার স্বীকার করে নেয়, আর চুপচাপ নিজের ক্ষয়িত অসম্মানিত জীবন থেকে বিদায় নেয়। কিন্তু কিছু মানুষ অন্য মাটি দিয়ে তৈরি হয়। তারা নিজের ভেতরের সমস্ত শক্তিকে নিংড়ে লড়াই করতে থাকে। এরা তাদের যন্ত্রণাকে হাতিয়ার বানিয়ে জয়কে পরাজয়ের গহ্বর থেকে টেনে বের করে আনে। আর যখন মিডিয়া এইসব ঘটনা তুলে ধরে তখন ঘটনাগুলো গতি পায়। না জানি কতজন সত্যের সেনানী এখনো এই লড়াই লড়ছেন, না জানি কতজন সুবিচার পাবেন, কতজন শহীদ হবেন, আর না জানি কতজন অনিশ্চয়তার গহ্বরে হারিয়ে যাবেন। দেশের বাইরের সীমানাকে আমরা জান প্রাণ দিয়ে পুজো করি, তাকে রক্ষা করি, কিন্তু সততা আর সত্যতার অভ্যন্তরীণ সীমানাও কি ততোধিক পূজনীয় নয়? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।